তাহলে আমরা শুরু করি। তো দেখেন, প্রথম একটা প্রশ্ন আসলে এটা মূলত প্রফিট লস চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে। এই টাইপের প্রশ্ন আমরা আগে করেছিলাম। এখন এটা অনেকভাবেই করা যায়, অন্তত তিন চারটা অ্যাপ্রোচ তো করাই যায়। আমি শুধুমাত্র জেনারেল কনসেপ্টটা একটু প্রথমে দেখাই, তারপর অপশন টেস্টটা দেখাই। হ্যাঁ, প্রশ্নটা দেখেন কি বলতেছে তারা। দ্য প্রফিট আর্ন বাই সেলিং অ্যান আর্টিকেল ফর টাকা 900 ইজ ডাবল দ্য লস ইনকার্ড when the same article is sold for টাকা 450. সো এট হোয়াট প্রাইস শুড দ্য আর্টিকেল বি সোল্ড টু মেক 25% প্রফিট? যদি বাংলা করি ঘটনাটা এরকম, যে 900 টাকায় আপনি যে পণ্যটা বিক্রি করছেন ওখান থেকে যে প্রফিট বা লভ্যাংশটা আসছে, তখন যখন আপনি পণ্যটা 450 টাকায় বিক্রি করবেন তখন একটা লস আসছে। তো এই যে প্রফিটটা আপনি করলেন সেটা ওই লসের দ্বিগুণ পরিমাণ। অ্যাট হোয়াট প্রাইস শুড দ্য আর্টিকেল বি সোল্ড টু মেক 25% প্রফিট? এখন ওই যে পণ্যটা ছিল 25% লাভে বিক্রি করতে কত টাকায় বিক্রি করতে হবে? একটা জিনিস আমরা সবসময় জানি যে প্রফিট লসের ম্যাথে বলেন যে যদি প্রফিট করতে হয় কিংবা লস করতে হয় সেটা ডিপেন্ড করবে কার উপরে? কস্ট প্রাইসের উপরে। মানে কস্ট প্রাইসের সাথে প্রফিট হবে, কস্ট প্রাইসের সঙ্গে আপনার লস হবে আর কি। তো সেক্ষেত্রে আমার প্রাইমারি টার্গেট থাকবে কস্ট প্রাইসটা খুঁজে বের করা। কারণ দেখেন, আপনি যদি খেয়াল করেন এট হোয়াট প্রাইস শুড দ্য আর্টিকেল বি সোল্ড, আপনি যে পণ্যটা বিক্রি করবেন 25% লাভে, আগে তো আপনার ক্রয় মূল্যটা দরকার। সো ক্রয় মূল্যের উপরে 25% প্রফিট করতে পারলে আপনি এখান থেকে অ্যান্সারটা অবশ্যই বের করতে পারবেন। তাহলে আমার প্রাইমারি টার্গেট সিপিটা বের করা। এখন সিপিটা কিভাবে বের করা যায়? আমরা অলরেডি অনেক জায়গায় শিখেছি যে সেলিং প্রাইস দেওয়া থাকলে অবশ্যই কস্ট প্রাইস বের করা যায়। আমরা যদি একদম বেসিক নিয়ম থেকে যাই, আমি যদি অ্যাপ্রোচ ওয়ান ধরি, এটা খেয়াল করেন, আমরা যদি বেসিক নিয়ম থেকে যাই, যখন আপনি 900 টাকাতে বিক্রি করলেন তখন আপনার কি হয়েছে? প্রফিট হয়েছে। আর প্রফিট মানে কি? প্রফিট মানে আসলে সেলিং প্রাইস মাইনাস কি কস্ট প্রাইস। আমি ধরে নিলাম এখানে কস্ট প্রাইসটা সিপি আর কি, আমার টার্গেট কিন্তু কস্ট প্রাইস বের করা। ওই কস্ট প্রাইসের সাথে আমি কি করবো? 25% লাভ করে দিব। সো দেখেন, এটা সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করলে কি হয় খেয়াল করি। সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করলে কি পাওয়া যায়? একটা লাভ পাওয়া যায়। আবার কি হয়েছে? যখন 450 টাকা আপনি বিক্রি করছেন তখন আপনি কি করছেন? লস করছেন, তাই না? তাহলে যখন 450 টাকায় বিক্রি করছেন, লস করা মানে কি? কস্ট প্রাইস থেকে আপনার সেলিং প্রাইস যখন বিক্রি বাদ দিবেন তখন লস করবেন। তাহলে দেখেন, এখান থেকে প্রফিট আসবে এবং এখান থেকে কি আসবে? লস আসবে। সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিলে কি পাওয়া যায়? প্রফিট পাওয়া যায়। এবং কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস বাদ দিলে মানে যখন বিক্রি মূল্যটা কি কস্ট প্রাইসের থেকেও কমে বিক্রি করেছেন, যা দিয়ে কিনছিলেন তার থেকেও কমে বিক্রি করে দিচ্ছেন, তখন তো একটা লস হবে। এখন প্রশ্ন অনুযায়ী এই যে এখান থেকে একটা লাভ করলেন এবং এখান থেকে কি করলেন? একটা লস করছেন না? এই যে লসের পরিমাণ যেটা আছে না কেন, তাকে দুই গুণ করলে এই প্রফিটটা পাওয়া যায়। খেয়াল করেন, দ্য প্রফিট আর্ন বাই সেলিং অ্যান আর্টিকেল ফর টাকা 900, সো 900 টাকা যখন আপনি বিক্রি করবেন, ইউ হ্যাভ অবটেন্ড আ প্রফিট। সেই প্রফিটটা কেমন? সো ইজ ডাবল, ডাবল দুই গুণ কার? লস ইনকার হয় দা সেম আর্টিকেল সোল্ড ফর টাকা 450। যখন 450 টাকা বিক্রি করছেন একটা লস খাইছেন, তো এই যে লস যতটুকু খাইছেন তার দ্বিগুণ পরিমাণ প্রফিটটা হয়েছে। তো এখন আপনি যদি এখানে ইকুয়েশনটা সলভ করেন, গুণ করে যে 2 সিপি এই পাশে আনলে আপনার ডিরেক্টলি 3 সিপি পাবেন। আর 2 এর সাথে 450 গুণ করলে 900, আর এই পাশে 900 গেলে একবার 1800 হবে। আমি একবারে করছি, হ্যাঁ। তাহলে সিপি ইজিক্যাল তো কত? এখান থেকে সিপি ইজিক্যাল তো 600 টাকা আসবে। তাহলে খেয়াল করেন, ওই পণ্যের ক্রয় মূল্য 600 টাকা। তাহলে ওই পণ্যের ক্রয় মূল্য যদি 600 টাকা হয়, এখন 25% প্রফিট করতে হবে। তো আমরা জানি 600 টাকার উপরে 25% করা মানে কিছুই না, 4 টাকার বিষয়টা 5 টাকাতে বিক্রি করে দেওয়া। এটা ক্যান্সেলার করলে কত? 150, তার মানে 750 টাকা আসবে এই প্রশ্নের উত্তর। তাহলে এটা আমাদের এই প্রশ্নের উত্তর। দেখেন, আপনি যদি কনসেপ্ট বুঝেন, এটা আমার মনে হয় 40 থেকে 45 সেকেন্ডের মধ্যে করা সম্ভব। তাহলে এই প্রশ্নের উত্তর হবে এটা। এখন এটা তো আশা করি বুঝতে পারছেন, সমস্যা নাই। অনেক ম্যাথ তো করিয়েছি এরকম, যে 25% মানে কি? 25% মানে পার্সেন্টেজ যেটা 25%, ফ্রাকশনে সেটা 1/4 কে রিপ্রেজেন্ট করে। যখন 25% প্রফিট হয় এর অর্থ 4 টাকার বিষয়টা 1 টাকা লাভ করে 5/4 টাকা বিক্রি করা। আর যখন 25% কি হয়? লস হয়, তখন 4 টাকার বিষয়টা 1 টাকা কমে 3/4 টাকা বিক্রি করা। তো আপনার 600 টাকা যে ক্রয় মূল্য ছিল, ওখান থেকে 25% প্রফিট মানে 4 ইউনিটের বিষয়টা 5 ইউনিটে বিক্রি করতে চান, তাহলে 75 টাকা শুড বি দা কারেক্ট অ্যান্সার। এখন এটা একটা অ্যাপ্রোচ গেল। এখন দেখেন, এটা আমরা চাইলে অপশন টেস্ট করতে পারতাম। এখন আপনার মনে হতে পারে যে 100টা প্রশ্নে অপশন টেস্ট একটা লেন্থি বিষয়। হ্যাঁ, ডেফিনেটলি 100টা প্রশ্ন, আমি আসলে 100টা প্রশ্ন আমার মানে আমার মনে হয় 80টা প্রশ্ন দিলে ভালো হয়, 100টা প্রশ্ন দিলে একটু কঠিন। তো তারপরেও অপশন টেস্ট আমরা যাইতে পারি। অপশন টেস্টের ঘটনা হচ্ছে, অপশন টেস্টে বাদ দেওয়ার সুযোগ আছে। দেখেন, আমি যদি প্রথম অপশন যাই, আপনার যদি সুযোগ থাকে তখন অপশন টেস্ট করবেন আপনি। এখন অপশন টেস্টটা আমি কোন বেসিসে করব? আমার কাছে কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে, দেখেন তারা স্পষ্ট বলে দিয়েছে। আচ্ছা, একটু জানি যে
আপনি 900 টাকা যখন বিক্রি করবেন, 900 টাকা যখন বিক্রি করবেন তখন যে প্রফিটটা আসবে সেটা 450 টাকা বিক্রি করলে যে লস আসবে তার দ্বিগুণ। তাহলে আমরা চেষ্টা করব যে সিপিটা খুঁজে বের করার। আমি যদি এখান থেকে সিপিটা খুঁজে বের করতে পারি, তাহলে সিপি খুঁজে বের করা, এই যে 900 টাকা একবার বিক্রি করলে আবার কি করলেন, 450 টাকা একবার বিক্রি করছেন। তো আমি দেখবো এই জায়গা থেকে এটা একটা দ্বিগুণ হচ্ছে কোন প্রাইসের জন্য, কোন ভ্যালুর জন্য, একটু দেখি ডিটেলস। হ্যাঁ, মনে করেন 800 টাকা যেটা নিয়েছেন, আমি 800 টাকা ধরলাম। এখানে অ্যান্সারটা কিসে দেওয়া আছে বলেন তো? 25% লাভ করার পরের ঘটনাগুলো দেওয়া আছে না? মানে এই 800 টাকা কিন্তু ক্রয় মূল্য প্লাস লাভ সংযুক্ত আছে। ক্রয় মূল্য প্লাস লাভ সংযুক্ত আছে, কারণ এর মধ্যে কতটুকু লাভ আছে, 25%। তাহলে এই 25% লাভ যদি আমি বের করে দিতে পারি, তাহলে আমি কি ক্রয় মূল্য পাবো। তো চলেন 25% লাভটাকে বের করে দিই। তাহলে 800 টাকার উপরে 25% লাভ কিভাবে বের করবেন? খেয়াল করেন, একটু আগেই বললাম যে 25% বলতে আমরা জানি 1/4-কে রিপ্রেজেন্ট করে। আর 25% লাভ করা মানে 4 টাকার বিষয়টা কি, 5 টাকা বিক্রি করে দেওয়া। অথবা আপনি যদি এভাবেও চিন্তা করেন যে 25% লাভ করা মানে কি, 100 টাকা বিষয়টা 125 টাকায় বিক্রি করে দেওয়া। তো এই যে 800 টাকায় যে বিক্রি করেছিলেন সেটা কি 25% লাভের পরের ঘটনা না? তার মানে কি এটা 125 ইউনিটের ভ্যালু বলতে পারি। আচ্ছা, আমরা ছোট করে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, তাহলে খেয়াল করি এই যে 800 টাকাটা আছে, তাহলে এটা আমাদের কত, 5 ইউনিটের ভ্যালু। আমরা যদি প্রফিটটা না চাই তাহলে কত, 4 ইউনিটের ভ্যালু দরকার হবে। So এখন একটু ক্যালকুলেশন করে দেখেন, 4 ইউনিটের ভ্যালু কি ক্রয় মূল্যে ব্যাক যাচ্ছে, কিন্তু মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট শিখিয়েছে অনেক। তাহলে এখান থেকে আমরা খেয়াল করি 5 × 8 = 80, মানে এখান থেকে 160, তাহলে 4 দিয়ে গুণ করলে 400, 4 × 24, মানে কত, 600, কত আসে 400, আর এখান থেকে 4 × 24 640 আসে, তাই না? তাহলে খেয়াল করেন, ধরে নিলাম ওইটা সিপি আমাদের 640, ধরে নেন ওইটা সিপি কত, 640। তো যখন সেটা 900 টাকায় বিক্রি করবেন, লাভ হচ্ছে কয় টাকা, 220 টাকা। আবার যখন 450 টাকা বিক্রি করবেন, কয় টাকা লাভ হচ্ছে, 190 টাকা। তো এই যে আপনি যে পরিমাণ ক্ষতি হয়েছিল কত বলেন তো, 190 টাকায় 640 টাকা দিলে 450 টাকা বিক্রি করছেন, মানে কি 190 টাকা ক্ষতি হয়েছে। তো এই 190 টাকা কি এটা দ্বিগুণ, মানে 220 টাকা কি 190 দ্বিগুণ? কোনোভাবেই তো না। আপনি তো বললেন যে প্রফিট করবেন, সেই প্রফিটটা নাকি লসের দ্বিগুণ, তো তো হচ্ছে না। তার মানে এই যে 800 টাকা নিলেন, এটা কোনোভাবেই উত্তর হতে পারবে না। যদি আপনার হাতে সময় থাকে আপনি এই অ্যাপ্রোচে যেতে পারেন, কপাল ভালো থাকলে প্রথমটা মিলে যেতে পারে। তো সেকেন্ড অপশনটা আমি একটু নিয়ে দেখাই। আহ, দেখেন 750 টাকা যদি খেয়াল করি, এটা কি, এটা আমাদের 25% লাভ যুক্ত করার পরের ঘটনা, মানে এর মধ্যে কিন্তু 25% লাভ আছে। সো আমরা যদি লাভটাকে বের করে দিতে চাই, তাহলে এখান থেকে ডিরেক্টলি আমি বলতে পারি কি এটা 5 ইউনিটের ভালো, আমার 4 ইউনিটের ভালো দরকার। সো ক্যান্সেল আউট করলে ডেফিনেটলি 150, তার মানে 600 টাকা আমাদের কি আসতেছে এখানে, ক্রয় মূল্য। সো ধরে নিলাম আমাদের ক্রয় মূল্যটা 600 টাকা। আচ্ছা, এবার দেখি তো ঘটনাটা কি হয়। দেখেন, 600 টাকা যদি আপনার ক্রয় মূল্য হয়ে থাকে, 900 টাকা বিক্রি করলে আপনি প্রফিট করতে পারতেছেন 300 টাকা। কিন্তু 600 টাকায় কিনে আপনি যেটা 450 টাকায় বিক্রি করেন, so আপনার তো ক্ষতি হয়, কত ক্ষতি হয়, 150 টাকা। তাহলে বলা যায় না এই যে প্রফিট, দিস ইজ 2 টাইমস অফ দা লস। তার মানে ডেফিনেটলি এটা সঠিক কথা। তার মানে এইটা ঠিকঠাক আছে, 600 টাকা ক্রয় মূল্য ছিল, আর 25% লাভে এটা আসলে সঠিক বিক্রয় মূল্য ছিল। তাহলে দেখেন এটা এই প্রশ্নের উত্তর এভাবে করা যায়। আচ্ছা, খেয়াল করি পরের প্রশ্ন। আলহামদুলিল্লাহ, এ ম্যান purchases two clocks A and B at a total cost of টাকা 650. So he sells A with a 20% profit and B at a loss of 25% and gets the selling price for both clocks. So what are the purchasing prices of A and B respectively? দেখেন এই ম্যাথ দুই তিন ভাবে করা যায়, তবে মানে বলে না তুরুপের তাস বলে, যে এই ম্যাথ সলভ করার আমাদের তুরুপের তাস বলে যে এতটুকু, এই জিনিসটুক দিয়ে আপনি টোটাল ম্যাথটা আমার মনে হয় 20 সেকেন্ডের বেশি লাগার কথা না। একজন মানুষ দুইটা ক্লক কিনছে এবং বি, এবং দুইটাতে তার 650 টাকা লাগছে, এবং সে এ কি করছে, একটা ঘড়ি 20%-এ এবং আর একটা ঘড়ি 25% লসে বিক্রি করছে। অ্যাজ এ রেজাল্ট তার সেলিং প্রাইসটা সমান হয়ে গেছে। এই এতটুকুই আমার ম্যাথ সলভ করার জন্য এনাফ। খেয়াল করেন, দুইটা ঘড়ির মানে কেনার প্রাইস কিন্তু সমান ছিল না। দুইটা ঘড়ির কেনার প্রাইস কোনোভাবেই সমান ছিল না। কিন্তু যেহেতু একটা আপনি 20% লাভ করতেছেন, ওখানে কিছু টাকা বৃদ্ধি পাবে, এবং আরেকটা 25% লস করতেছেন, ওখানে কিছু টাকা হ্রাস পাবে। এবং অ্যাজ এ রেজাল্ট দুইজনের সেলিং প্রাইস কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। তাহলে ওখান থেকে আপনার এআরবির মানে ঘড়ি দুইটার প্রাইস কি সেটা বের করতে হবে। তো আমি কি চাইলে এটা বলতে পারি না আমার একটা ঘড়ি কি এ, আর একটা ঘড়ি কি বি? আমি কি বলতে পারি না যে 20% যখন আপনি লাভ করবেন একটা ঘড়ির উপরে, তখন সেটা কি 120% অফ এতে আপনি বিক্রি করতেছেন? এখন আপনার মনে হতে পারে পরে সলভ করা লাগবে, দেখেন সলভও করা লাগবে না। খেয়াল করি, এ তো 100%, কোনো কিছুর 100% কে কি সিপি ধরা হয়, ইটসেলফ নিজেকে বোঝায়। তাহলে কোনো কিছুর উপরে 20% লাভ করা মানে কি, 100-র উপরে 20% লাভ করে সেটা কি 120% বিক্রি করে দেওয়া। প্রথম ঘড়ি এর কথা বলছি। এবং বি ঘড়িটা 25% লসে বিক্রি করতেছেন।
তাহলে 25% লাভে লসে বিক্রি করা মানে কি, তার নিজস্ব হলো 100% ছিল, কিন্তু আপনি কি করতেছেন, তার থেকে 25% লেসে বিক্রি করে দিচ্ছেন, তার মানে কি 75% অফ বি। তাহলে এটা কি সেলিং প্রাইস না? ওই যে 20% প্রফিটে বিক্রি করলেন, আবার 25% লেসে বিক্রি করলেন, দুজনের কি সেলিং প্রাইস না? অ্যাজ এ রেজাল্ট দুজনের সেলিং প্রাইস কি হয়ে গেছে, ইকুয়াল হয়ে গেছে। এখন একটু সলভ করেন তো, দেখেন এ ইজ টু বি ইজ ইকাল টু 75 ইজ টু কত, 120 আসে। সো 15 দিয়ে ক্যান্সেল আউট করলে 5, 15 দিয়ে ক্যান্সেল আউট করলে কত, 8 আসে। এখন কি এখান থেকে সলভ করবেন? দেখেন সলভ ছাড়াও চিন্তা করা যায়, যেহেতু আমি মাল্টিপল কনসেপ্ট শিখিয়েছি। দেখেন এই যে দ্বিতীয় ঘড়িটা, দ্বিতীয় ঘড়িটা যে টাকাটা কস্ট প্রাইস হবে সেটা মাস্ট বি 8-এর মাল্টিপল হবে, প্রথম ঘড়িটা অবশ্যই 5-এর মাল্টিপল হবে। তো এখানে আসলে সবাই 5-এর মাল্টিপল আছে, আমার চোখের দেখায় বুঝে ফেলতে হবে আমি 8-এর মাল্টিপল খুঁজবো। মানে দ্বিতীয় ঘড়ির যেই কস্ট প্রাইসটা আসবে সেটা অবশ্যই 8 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। 425 নিঃশেষে বিভাজ্য না, 350 না, 375 না, অনলি 400 8-এর ডিভিসেবল। এইটা অবশ্যই এই প্রশ্নের উত্তর হবে, আমার আর কিছু দেখার দরকার নাই। যদি সলভ করতে চান খেয়াল করেন, এই যে দুইটা ঘড়ি, 8 5 কত, মোট 13 মিনিট, আমাদের বাসায় মোট 13 মিনিট হচ্ছে দুইটা ঘড়ির আপনার সেলিং প্রাইস। আর প্রশ্নের ভাষায় সেটা কত, 650 টাকাকে রিপ্রেজেন্ট করে। জানতে চেয়েছে দুইটা ঘড়ির মানে ইন্ডিভিজুয়াল প্রাইস কত, তাহলে প্রথম ঘড়ির ইন্ডিভিজুয়াল প্রাইস কত, 5 ইউনিট, আর দ্বিতীয় ঘড়ির কত, 8 ইউনিট। তাহলে এটা ক্যালকুলেশন আমি খুব সহজে শিখিয়েছি। 13 ইউনিট হয়ে গেছে কত, 650, মানে কত গুণের ভ্যালু দিয়েছে, 50 গুণের ভ্যালু দিয়েছে। তাহলে 5ও 50 গুণের ভ্যালু দিয়ে 250 টাকা দিবে, 8ও 50 গুণের ভ্যালু দিয়ে 400 টাকা দিবে। শেষ। দেখেন আপনি যদি এটা একটু ধরতে পারেন তাহলে আপনার জন্য ক্যালকুলেশন করা সুবিধা হবে পরীক্ষার হলে। এখন এটাকে চাইলে আমরা অপশন টেস্টেও করতে পারি। আমরা কেন জানি অপশন টেস্টে একটু এড়িয়ে যাই, দেখেন আমরা অপশন টেস্টটা কিভাবে করি এখানে। এবং অপশন টেস্ট এখানে বাদ দেওয়ার সুযোগ আছে, আমি একটা করে বাদ বাকি দুইটা বাদ দেওয়ার চিন্তা ভাবনা করবো। দেখেন এখানে যেভাবে অপশন দেওয়া আছে, অপশন ডি, আপনাকে ওইভাবে কিভাবে বাদ দেওয়া যায়। দেখেন তারা যে বলে দিয়েছে এই জায়গাটা আমাদের দুটা ঘড়ির কস্ট প্রাইস, তো সাপোজ প্রথম ঘড়িটার কস্ট প্রাইস কত, 225, এটা কি করবেন, 25% প্রফিট করবেন। আর দ্বিতীয় ঘড়ির কস্ট প্রাইস কত, 425, এটা 25% কি করব, লস করব। এখন একটু খেয়াল করেন তো, 225-এর উপর যদি +25% করেন তাহলে ঘটনাটা কেমন হয়, 20% বৃদ্ধি হবে। তো 20% হিসাবটা আমরা মুখে মুখে কিভাবে করতে পারি, কোনো কিছু 10% মানে ডেসিমেলটা এক ঘর বামে আসে, শিখিয়েছি। তো 225-এর 10% মানে কত আসবে বলেন তো, 225-এর 10% আসবে 22 দশমিক কত, 5। তাহলে 20% মানে কি 2 গুণ, তাহলে 45 বৃদ্ধি হবে। তাহলে 225-এর সাথে আর 45 যোগ করলে 270 হয়। এখন একটা ঘটনা খেয়াল করেন, তারা বলেছিল সেলিং প্রাইস কিন্তু সমান হবে কখন, যখন আপনি এই ঘড়িটার উপর 20% প্রফিট করবেন, এটার উপর 25% লস করবেন। তা আপনার কি মনে হয় এই 425 থেকে 25% বাদ দিলে কোনোদিনও 270-এর কাছাকাছি কোনো ভ্যালু আসবে? তারপরও দেখি, 425 থেকে 25%-এর মান দরকার। প্রথম কথা হচ্ছে এটা ফ্রাকশন চলে আসবে, আমি যদি 10% হিসাব চিন্তা করি, কোনো কিছু 10% মানে ডেসিমেলটা এক ঘর বামে আসা, মানে 425-এর 10% কত, 42.5। তাই 25% মানে কত, তার 2.5 টাইমস। তো আপনি খেয়াল করেন এমনিতেই এটা গুণ করলে যেটা আসবে 85, আপনার কত আসবে, 85 আসবে, তারপর হচ্ছে আরো 21.25, মানে এখানে একটা ফ্রাকশনাল ভ্যালু আসবে। তো বোঝা যাচ্ছে এটার সাথে তো ফ্রাকশনাল ভ্যালু আসলে কোনো কিছু হবে না, তাহলে কোনোভাবেই অপশন এ হতে পারে না। এখন অপশন এ দেখে আমি বাদ বাকিগুলো বাদ দিতে পারবো। কেন, দেখেন একটা 300 আছে, 350 আছে, 300-কে যদি 20% লাভ করতে চান তাহলে 300 10% মানে 30, 20% মানে 60। তাহলে এটা সেলিং প্রাইস আসতেছে কত, 360। এটা তো বাদ দেওয়ার আগেই 350 হয়ে গেছে, খেয়াল করেন সেলিং প্রাইস 360 চলে আসতেছে 20% লাভে। বিটা অলরেডি এখনো কি করবেন, 25% বাদ দেওয়ার পর নাকি সমান আসতে হবে, তো 25% বাদ দিলে তো আরো কমবে, তো সমান কোনোদিনও আসবে না। এটা আসেন, প্রথমটায় 20% প্রফিট করবেন, তাহলে 275 সাথে 20% যোগ করলে কত আসে, 10% মানে 27.5, 20% মানে 55, তাহলে এটা যোগ করলে এটা কত আসবে, 330 আসবে। এটা থেকে 25% বাদ দিতে হবে। আপনার কি মনে হয় যে 25% বাদ দিলে এটা কোনোদিনও 330 সমান হবে? হবে না। কারণ দেখেন 10% মানে 37.5, 20% মানে কত, 75, এই 375-কে তো মানে 20% ভ্যালু বাদ দিলে 300 চলে আসবে, তাহলে 330-ও কোনোভাবে আসা পসিবল না। একমাত্র এটা আসলে উত্তর। আপনি যদি একটু চেক করায়নি খেয়াল করেন, 250-এর সাথে কি করবেন, 20% প্রফিট করবেন। 20% প্রফিট মানে 10% মানে ডেসিমেল এক ঘর বামে 25, 20% মানে 25 × 2 = 50, তাহলে আমাদের সেলিং প্রাইস আসলো কত, 300। আর 400 যেটা আছে এটা 25% কি করবেন, বাদ দিয়ে দিবেন। সো 25% কেমনে বাদ দিবেন, আমরা একবারে যদি লিখি, কোনো কিছু 25% বাদ দেওয়া মানে তার 80% এর ভ্যালু ক্যালকুলেট করা। আর 80% এর ভ্যালু ক্যালকুলেট করা মানে কি বলেন তো,
আচ্ছা, একটা এইটা দেখেন। 400 এটা হচ্ছে, আহ কি ভুল করলাম নাকি? আচ্ছা, এভাবেই করি, হ্যাঁ। 20%, 10%, মানে মাথায় কাজ করতেছেন এখন। 10% হচ্ছে 40, আর 80, আর 20, 100, তার মানে 100 মাইনাস হবে, তাই না? তাহলে কত আসতেছে? 30 আসতেছে। তাই দেখেন দুই ক্ষেত্রে কি আসছে, সেলিং প্রাইসটা সেম চলে আসছে। মানে এটা কিন্তু আসলে অনেকগুলো র্যান্ডম ক্যালকুলেশন করলাম, তো যার কারণে এটা হচ্ছে। আহ একদম সহজ কথা, এটা কেন ভাবছি না? 400 আমি 25% বাদ দিব, মানে কি 4 ভাগের 1 ভাগ বাদ দিব। তাহলে 4 ভাগের 1 ভাগ বাদ দিলে কত আসতেছে? 300 আসতেছে, সিম্পল। যেহেতু অনেকগুলো ক্যালকুলেশন করলাম, তো ওই সিকোয়েন্সে এটা তো দেখেন, আগের অ্যাপ্রোচও করতে পারেন, ওটা খুবই ইজি ছিল। চাইলে অপশন টেস্টও করতে পারেন, আর যদি কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ, এটা করা যায়, হ্যাঁ। তাহলে এটা আমাদের গেল। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 3 নম্বরটা। ফ্রেশ গ্রেপস, এই প্রশ্নটা তো হুবু আমি বলবো আপনাদের শীট থেকে কমন আসছে। আহ, এর আগের প্রশ্নগুলো যে আসলে কনসেপ্ট থেকে কমন না সেটা বলবো না, বাট এটা তো আমি বলবো 100% আপনাদের শীট থেকে কমন। অনেক ম্যাথ এরকম করিয়েছি না, যে আহ, আপনার পানির পরিমাণ সেম রাখতেছেন, দুধ মিশাচ্ছেন, বা দুধের পরিমাণটা সেম রেখে পানি মেশাচ্ছেন, বা এরকমও তো অনেক হয়েছে যে কেরোসিনের পরিমাণটা কনস্ট্যান্ট রাখতেছেন, পানির পরিমাণটা মিশাচ্ছেন, তো কতটুকু কেরোসিন মেশাচ্ছেন, এই টাইপের কত কত ম্যাথ করিয়েছি। তো দেখেন এটা সেম কথা, আর এই ম্যাথটা 100% আমি করিয়েছি, আমার যতটুকু মনে পড়ে এরকম। The fresh grapes contain 80% water, while dry grapes contain 10% water. So if the weight of the dry grapes is 250 kg, so what is the total weight when it was fresh? তো এখানে কথা হচ্ছে যে ফ্রেশ গ্রেপস বলতে যখন আসলে এর ভিতরে পানি আছে চিন্তা করেন, তখন আসলে 80% পানি কন্টেইন করে, এবং 80% যদি পানি কন্টেইন করে, তার মানে বাদ বাকি 20% কি আরো কিছু আছে। সেই 20% হচ্ছে আমাদের ফ্রুট পাল্প বলা হয় এটাকে, মানে ফলের যে শাঁস আর কি, সেটার কথা বলছি, বা যে আঁশ অংশ যেটা থাকে সেটার কথা বলছি। অ্যান্ড ড্রাই গ্রেপস কন্টেন 10% ওয়াটার, এবং শুকনো যেই ফল আছে সেটা কি করে, 10% ওয়াটার হোল্ড করে। তাহলে বাদ বাকি 90% কি আঁশ হোল্ড করে। এখন এটা যদি একদম বাস্তবে চিন্তা ভাবনা করি, আপনি যদি কিসমিসের কথা ধরেন, দেখেন কিসমিস যখন আসলে যখন আঙুর অবস্থায় থাকে, তখন এটাতে কিন্তু পানির পরিমাণ বেশি থাকে। তো যখন পানির পরিমাণ বেশি থাকে কিসমিসে, তো সেই অবস্থা মনে করেন 80%। যখন মানে আঙুর থাকে আর কি, পরবর্তীতে কিসমিস হলে কি থাকে, পানির পরিমাণটা কমে যায় না? পানির পরিমাণটা কমে, কিন্তু কি বলে ফ্রুট যেই পাল্প আর কি, শ্বাস আর কি, সেটা তো পরিবর্তন হয় না। আঙুরে আগে যতটুকু শ্বাস ছিল, শুকানোর পরে ততটুকু শ্বাসই থাকবে। পরিবর্তন কি হয়? পরিবর্তন হয় শুধুমাত্র পানির পরিমাণটা। আমি এই ম্যাথ শেখানোর সময় বলেছিলাম, আমরা রেশিও অ্যাডজাস্টমেন্ট কনসেপ্ট ইউজ করব। সব সময় চিন্তা করব যেই জিনিসটা কনস্ট্যান্ট আছে আমরা যেন ওই জিনিসটা কনস্ট্যান্ট রাখি। আগেও যতটুকু ছিল, পরেও ততটুকু থাকবে। হ্যাঁ, এটা রেশিওর সাপেক্ষে পরিবর্তন দেখায়, কিন্তু পরিমাণটা, কোয়ান্টিটি কিন্তু কোনোদিনও পরিবর্তন হয় না। আমি যদি এটা সলভ করি রেশিও অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লাই করে, দেখেন সিম্পলি কি বলতে পারি, যে ফ্রুট পাল্প যদি ধরি, ফ্রুট পাল্প ইজ টু ওয়াটার, প্রথমে যদি খেয়াল করি, তাহলে ফ্রুট পাল্প আমাদের 80% ওয়াটার আছে, তার মানে ফ্রুট পাল্প আছে কত, 20। তো এত বড় ভ্যালু নিয়ে কাজ করার দরকার নাই, একটু ছোট করে 1:4 নেন। পরের ক্ষেত্রে যদি এটা কি ফ্রেশ, ফ্রেশ গ্রেপস এর ক্ষেত্রে। আর যদি পরবর্তী খেয়াল করেন, আপনার যদি ফ্রুট, কি বলে এটাকে, বারবার উল্টা হয়ে যাচ্ছে, ফ্রেশ আর ফ্রুট নিয়ে, ফ্রুট পাল্প এবং ওয়াটার যদি খেয়াল করি, ড্রাই গ্রেপস এর ক্ষেত্রে 10% ওয়াটার, সো 10% ওয়াটার, বাদ বাকি 90% কি ফ্রুট পাল্প থাকবে। সো কি বলতে পারেন, 9:1। তো আপনি একটি খেয়াল করেন, আপনি একবার বলতেছেন যে ফ্রুট পাল্প 1 আছে, আরেকবার বলতেছেন 9 আছে। এটা তো ঠিক না। কেন ঠিক না? কারণ শ্বাসের পরিমাণটা শুকনো ফলেও যা ছিল, এই ফ্রেশ গ্রেপেও একই পরিমাণ থাকবে। অ্যাজ এ রেজাল্ট আমি অবশ্যই অবশ্যই এই ফ্রুট পাল্পটা দুই জায়গাতে কনস্ট্যান্ট করব। আমি যখনই ফ্রুট পাল্পটা কনস্ট্যান্ট করব, তখন আমি বুঝে ফেলবো ওয়াটারের কি পরিমাণ রিডিউস হয়েছে, ওয়াটার কি পরিমাণ কমছে। তো আমার আলটিমেট টার্গেট, যে অংশটা কনস্ট্যান্ট সেই অংশটাকে ঠিক করা। তো এখানে কি 9, এটাকে যদি 9 বানাতে চান, আর এখানে কত, 4 9 36, আর এটা নয়েস টু একই থাকবে। এখন দেখা যাচ্ছে, দেখেন যে ফ্রুট পাল্পটা আগে 9 ছিল, এখনো 9, কিন্তু কি হয়েছে, পানির পরিমাণটা 36 থেকে 1 হয়ে গেছে, কোথায়, ফ্রেশ থেকে আপনার ড্রাইয়ে। তাহলে কি 35 ইউনিট পরিমাণ আপনি কমিয়েছেন। আচ্ছা, পরে কি চাই, ইফ দ্য ওয়াইট অফ দ্য ড্রাই গ্রেপস ইজ 250 কেজি, তার মানে খেয়াল করেন, হোয়াট ইজ দ্য টোটাল ওয়াইন হোয়েন ইট ওয়াজ ফ্রেশ। তার মানে এই শুকনো আঙুরের কেজি যদি 250 হয়, তাহলে আলটিমেটলি ফ্রেশের ক্ষেত্রে কতটুকু ছিল। তো খুব সহজ কথা, এখান থেকে দেখেন আরো ঝামেলা কমে গেছে। এই যে 9 আর 1 কত, 10 আছে না? তাহলে এই 10 ইউনিট মানে আমাদের টোটাল পানি এবং ফ্রুট পাল্প মিলে টোটাল আঙুর, ড্রাই আঙুর
এই ড্রাই আঙুর আপনার 10 ইউনিট মিলে আমাদের বাসায় যেটা 10 ইউনিট, প্রশ্নের বাসায় সেটা কত 250 গেছে। আমাদের বাসায় যেটা 10, প্রশ্নের বাসায় সেটা 250। জানতে চেয়েছে ফ্রেশটা কত, তাহলে ফ্রেশটা কত 9 36 যোগ করে কত 45 ইউনিট না? তাহলে এটা ক্যালকুলেট করলে শেষ। এখন ক্যালকুলেটটা কিভাবে করব, খুব সহজ কথা। মানে 10-এ কত, 1-এ কত, এই ধরনের কনসেপ্ট আমরা যাবো না, আমরা শিখেছি। 10 এখানে কত হয়ে গেছে, 25 টাইমস এর ভ্যালু দিয়েছে, তাহলে 45ও 25 টাইমস এর ভ্যালু দিয়ে উত্তর আসবে। এখন এটা ক্যালকুলেশনটা কিভাবে ফ্রেন্ডলি করা যায় খেয়াল করেন। আমরা 45 এবং 25 সহজে গুণ করতে পারি। সহজে কেমনে গুণ করা যায়? ধরেন আপনি 45-কে 25 দিয়ে গুণ করতে পারেন না, কিন্তু আপনি তো 50-এর গুণ সহজে 25 দিয়ে করতে পারেন, তাই না? 50-এর গুণ কেন, 50-কে 25 বানিলে কত 1250 হয় না? 10 বানিলে 500, 10 বানিলে 500, আর অর্ধেক মানে 1250। তাহলে বুঝতে পারছি আমি, এটা অন্তত ক্লিয়ার যে 45-কে 25 দিয়ে গুণ করলে যা আসতো না কেন, 50-কে যদি গুণ করি মানে একটু এক্সট্রা নিয়ে গুণ করি তাহলে 1250 আসবে। তাহলে এটা ক্লিয়ার যে আমাদের এই 1225 উত্তর হতে পারবে না। কেন বুঝতে পারছেন কি? সরি, 45-কে 25 দিয়ে যদি গুণ করেন, আমি তো 50 দিয়ে গুণ করলাম, তো 50 দিয়ে গুণ করলে যেটা হইলো আহ 1250 আসছে। তো আমার তো আরো কম আসতে হবে ডেফিনেটলি। তো কমের পরিমাণটা কেমন আচ্ছা, এটা মনে হয় একটু ক্যালকুলেশনটা একটু ঝামেলা করলাম নাকি? 45-কে 25 দিয়ে গুণ, আচ্ছা এভাবে নি, 10 বানিলে 450, 10 বানিলে 450, আর 225 হচ্ছে 5 বার, তার মানে 900, 1125। এটা আর কি। আচ্ছা অনেকভাবেই করা যায়। তবে বুঝতে পারি এই ক্যালকুলেশন দেখে রাখেন, এই ক্যালকুলেশন থেকে অন্তত বুঝতে পারি এই অপশনও হবে না, এই অপশনও হবে না, কারণ আপনি পাস করে বেশি নিয়েছে। সো এই এত কাছাকাছি যাবে না আর কি, অন্তত 1200-র মধ্যেই থাকবে। তো সেক্ষেত্রে 1125 হবে এই প্রশ্নের উত্তর। অথবা আপনি অন্যভাবে চাইলে ক্যালকুলেশন করতে পারেন, ডেফিনেটলি কোনো সমস্যা নাই। আবার এভাবে চিন্তা করা যায়, খেয়াল করেন 45-কে 25 দিয়ে গুণ করলে অন্তত লাস্ট ডিজিট অবশ্যই 5 আসবে, তো ওই সেন্স থেকেও কিন্তু এই দুটো অপশন কি করে দেওয়া যায়, বাদ দেওয়া যায়। আর 50-কে 25 দিয়ে গুণ করলে যেহেতু 1250 আছে ডেফিনেটলি, তো 1250 তো হবে না, এটা গুণ করে নিবেন আর কি। পরের দিক মানে একটু ঝামেলা করলাম, এটা গুণ করবেন কাইন্ডলি। When 30% of one number is subtracted from another number, the second number reduces to its fourth fifth. So what is the ratio of the first to the second number? তো দেখেন, আমি যদি সিম্পলি চিন্তা করি, একটা নাম্বার থাকবে তার থেকে 30% বিয়োগ করবেন। সাপোজ ধরেন পরের নাম্বারটা আমি বি ধরলাম। সো বি থেকে কি করবেন, আর একটা নাম্বারে সাপোজ এর 30% বিয়োগ করবেন। তো এখন একটা জিনিস খেয়াল করেন, বি যদি একটা নাম্বার হয়, ওখান থেকে যদি 30% আপনি বিয়োগ করেন, তো নাম্বারটা তো কমে যাওয়া উচিত, তাই না? আপনি একটা জিনিসকে বিয়োগ করবেন ওই জিনিস থেকে, তাহলে কমে যাবে। এখন কমে যাবে কেমন খেয়াল করেন, দ্য সেকেন্ড নাম্বার রিডিউসেস টু ইটস ফোর্থ ফিফথ। তাহলে সেকেন্ড যে নাম্বারটা ছিল বি ছিল, এটা কিন্তু কমে কি হয়, ফোর্থ ফিফথে পরিণত হয়। তো আমি যেহেতু এখানে পার্সেন্ট নিয়ে কাজ করছি, আমি নিশ্চিতভাবে ফ্রাকশনটাকে কি করব, পার্সেন্ট নিয়ে কাজ করবো। এখানে যেহেতু ফোর ফিফথ আছে, আর ফোর ফিফথ নামে জানি কি 80%। সো ডেফিনেটলি বলা যায়, এটা বলা যায় 80% অফ বি। তার মানে খেয়াল করেন, এটা কিন্তু আমার 100% ছিল, এটা আমার কি ছিল 100% বি ছিল। ওখান থেকে কোনো কিছু একটা বিয়োগ করছেন, সো দ্যাট শুড বি রিডিউসড, এন্ড রিডিউস টু কি 80% অফ বি। সো এখন এটা ক্যালকুলেট করলেই হয়ে যায়। এখানে 100% আছে, এখানে 80% আছে, তার মানে আমি ডিরেক্টলি বলতে পারি যে 30% অফ এ ইজ ইকাল টু 20% অফ বি। সেখান থেকে সিম্পলি বলা যায় এইচ টু বি ইজ ইকাল টু 2 কত 3, কারণ একবারে 20:30 আসে, তো আমি এটাকে একবার লিখে দিলাম কত 2:3। জানতে চেয়েছিল কি রেশিও নাম্বার, যে 2:3 আসবে এই প্রশ্নের উত্তর। নেক্সট প্রশ্ন খেয়াল করি। দেখেন আমি হয়তোবা এক্সপ্লেন করতেছি ডিটেলস, এর জন্য হয়তোবা সময় লাগছে, কিন্তু আপনি যদি বুঝে থাকেন এগুলো দ্রুত করা সম্ভব। ওকে, 1 মিনিট একটু কাইন্ডলি দাঁড়াবেন। ওকে, নেক্সট প্রশ্ন শুরু করছি। দেখেন, ইফ সরি, টাকা 6,000 becomes 7,200 in 4 years at a certain rate of simple interest. If the rate becomes 15 times, sorry 15 times হবে না, এটা 1.5 times হবে, প্রশ্ন 1.5 times ছিল, of itself, the amount of same principal in 5 years will be what? খেয়াল করেন 6,000 টাকা কি হয়েছে, 7,200 টাকা হয়েছে, 4টা বছর সময় নিয়েছে। এখন ইফ দ্য রেট বিকামস 1.5 টাইমস, এখন রেট কিন্তু তারা বলে দেয় নাই, তার মানে আমাকে রেটটা অবশ্যই কি করতে হবে, ফাইন্ড আউট করা লাগবে। তো রেট বিকামস 1.5 টাইমস, তাহলে ওই টাকাটা অর্থাৎ 6,000 টাকা 5 বছর পরে কত হবে? তাহলে আমার প্রথম এবং প্রাইমারি টার্গেট রেটটা ফাইন্ড আউট করা। এখন রেট ফাইন্ড আউট করার জন্য আমরা কি ইকুয়েশন ইউজ করব, মানে আই সমান পিএনআর, ওটা করতে পারেন, বাট আমি মুখে মুখে শিখিয়েছি 6,000 টাকা 7200 হয়েছে, মানে কি 1,200 টাকা হয়েছে এক্সট্রা। এই 1,200 টাকায় নিশ্চিতভাবে আপনার সুদ
এখন আমি যদি আর এর ডেফিনেশনে যাই, আমি অনেকবার বলেছি আর মানে, খেয়াল করবেন, 100 টাকার 1 বছরের সুদ, 100 টাকার 1 বছরের সুদকে কি বলি? আর বলি। তো আমি যাই করি না কেন, আর বের করতে হলে অবশ্যই আমাকে 100 টাকার 1 বছরের সুদ লাগবে। তো দেখেন, 6,000 টাকা থেকে 7200 টাকা হওয়ার অর্থ 1200 টাকা বৃদ্ধি পাওয়া, সেটা কয় বছরে? 4 বছরে। তো 4 বছর যদি ভাগ করে দেন, তাহলে প্রতি বছর কত? 300 টাকা হয়েছে। তো আমার তো 100 টাকার 1 বছরের সুদ দরকার, আমি 1 বছরের পেয়েছি, কিন্তু সেটা 6,000 টাকার আসছে, 100 টাকার দরকার। তো এই যে 300 টাকা হইলো, সেটা কত টাকার? 6,000 টাকার হয়েছে 300 টাকা সুদ, তাহলে 100 টাকার কত এটা আমরা ফাইন্ড আউট করতে পারি। সেখান থেকে যদি আমরা ক্যান্সেল আউট করে দিই, সো রেট অফ ইন্টারেস্ট কত? 5%। অথবা এই যে 5% না, এটাকে চাইলে আরো অনুভবও চিন্তা করা যায়। কেমনে? খেয়াল করেন, এই যে আপনি 6,000 টাকা ইনভেস্ট করলেন, 6,000 টাকা ইনভেস্ট করে আপনি কত টাকা পেয়েছেন? 300 টাকা পেয়েছেন। আমি যদি বলি আপনি 100 টাকা ইনভেস্ট করতেন, তখন তো রেট অফ ইন্টারেস্ট বের করতো, কারণ হচ্ছে যে 100 টাকার 1 বছরের সুদ যেহেতু, অলরেডি যেহেতু 1 বছরের সুদ 300 আনছি, 100 টাকা বের করলে কিন্তু আরো চলে আসবে। আপনি এভাবে বের করলেন, ইটস ফাইন। আপনি যদি এভাবেও চিন্তা করেন যে 6,000 টাকা ইনভেস্ট করলে 300 টাকা পাওয়া যায়, 100 টাকা ইনভেস্ট করলে কত টাকা পাওয়া যায়, সেটাই কিন্তু আমাদের কি? রেট অফ ইন্টারেস্ট। তো এটা কিভাবে তুলনা করব? খেয়াল করেন, এই 6,300 হয়ে গেছে, মানে কি? আপনি যদি একটা শূন্য একটু চিন্তা কমও করেন, তো দেখেন 600 300 হয়ে গেছে, এবং একটা শূন্য এই পাশে নাই। ঠিক একইভাবে 100 অর্ধেক হয়ে যাবে, মানে কি 50 হয়ে যাবে, সেই পাশের একটা শূন্য থাকবে না, তাহলে এখানে অবশ্যই 5 আসবে, মানে যদি তুলনা করতে পারে। তো এখন কথা হচ্ছে, এই যে রেট অফ ইন্টারেস্ট, সেটা 1.5 টাইমস হয়েছে, মানে কি 7.5% হয়ে গেছে। এখন এই 7 পয়েন্ট কত টাকা হবে, এটা হলো ফাইন্ড আউট করতে হবে। তো এটা মুখে মুখে করা যায় কেমনে? দেখেন, যে 6,000 টাকা যেটা আছে, সেটা কি করতে হবে? 7.5% রেটে 5 বছরে। আচ্ছা, 5 বছর আমি পরে চিন্তা করি। খেয়াল করেন, 6,000 টাকা 7.5% কয় বছরে? 5 বছরে। তো এটা কেমনে মুখে মুখে ক্যালকুলেট করা যায়? দেখেন, যে এর নিচে 100 বিষয় করতে পারেন, অথবা চিন্তা করেন কোনো কিছু 1% মানে ডেসিমালটা কয় ঘর বামে আসা? 2 ঘর। তাহলে আমি যদি 6,000 টাকার 1% বের করতে চাই, সেটা কত আসবে বলুন তো? 60। আর 7.5 মানে কি? তার 7.5 গুণ। তাহলে কিভাবে করবেন? 7.5-কে 60 দিয়ে গুণ করলে 6 7 42, মানে 420, আর 30, 450 আসবে। তাহলে এই ভ্যালুটুকু কত পাইলাম? 450। আর কি করতে হবে? 5 দিয়ে গুণ। তাহলে 450-কে 5 দিয়ে গুণ করলে কত? 2,250 টাকা আসে। এটা কি আসবে? সুদ। বলা আছে, মানে ওই প্রিন্সিপালটা কত টাকা হবে? তাহলে 2,250 টাকা, সাথে 6,000 টাকা ছিল আসল, তার মানে 8,200 হবে 50, 8,250 হবে এই প্রশ্ন। আশা করি কোনো সমস্যা নাই। প্রথমে রেট অফ ইন্টারেস্টটা উইথিন আর 20 সেকেন্ডে বের করে ফেলবেন। তারপর ওই এটাকে 1.5 গুণ করলে, 6,000 টাকাকে 5 বছর রাখলে কি হয়, সেটা এখানে ফাইন্ড আউট করতে হবে। এটা হচ্ছে কথা। পরের প্রশ্ন খেয়াল করি ইনশাল্লাহ। P and Q are two positive integers such that PQ is equal to 64. So which of the following cannot be value of P plus Q? খেয়াল করেন, আমাদের যে PQ আছে, এটা কত? 64 আছে। তারা কি রিকোয়ার করতেছে? P plus Q is equal to কত? সেটা হতে পারে আর কি, মানে কোনটা হতে পারে না। তাহলে এটা যদি বের করতে হয়, আমার পি এবং কিউ এর ইন্ডিভিজুয়াল ভ্যালু কি কি হতে পারে, সেটা এখন দেখা লাগবে। চলেন এটাকে স্প্লিট করি। 64-কে আমরা কি স্প্লিট করতে পারি? 64 কিন্তু একই স্প্লিট করতে পারি, যেখানে পি এর মান 64 হইতে পারে, কিউ এর মান কি 1 হইতে পারে, আবার অল্টারনেটও হইতে পারে, সমস্যা নাই। এটা 32 গুণ 2 স্প্লিট করতে পারি, অল্টারনেট ভাবে মান হইতে পারে। আবার 16 গুণিত 4 করা যেতে পারে, আবার কি 8 গুণিত 8 করা যেতে পারে। এগুলোতে ভাঙা যায়, আর তো ভাঙা যায় না। এখন খেয়াল করেন, 64 আর 1 যদি যোগ করেন এই ফরম্যাটে, 65 কিন্তু ভেরি মাচ পসিবল। 32 আর 2 যদি যোগ করেন, তাহলে 34 আর কি, হ্যাঁ 34 পসিবল। 16 আর 4 যোগ করলে কত? 20, এটাও কিন্তু অপশনে আছে। 8 আর 8 16 যোগ করলে কত? 8 আর 8 যোগ করলে 16, এটাও কিন্তু আছে। দেখেন, এই দুটো যোগ করলে 34 হয়, 35 কোনোদিনও পসিবল না। তাহলে বলা আছে, হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি দ্য ভ্যালু অফ পি প্লাস কিউ? 35 হইতে পারবে না। তো এগুলো এখন দেখেন সহজে আল্লাহর মধ্যে করা যায়, যদি একটু আগে থেকে জানাশোনা থাকে যে এগুলো আমরা এইভাবে স্প্লিট করবো। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার অফ 5 digits হুইচ when divided by 16, 24, 30 or 36 leaves the same remainder 10 is case। তো ঘটনা হচ্ছে, এই টাইপের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো সাধারণত এলসিএম দিয়ে, যেগুলো এলসিএম দিয়ে করা হয়। তো এগুলো আসলে রিটেনের জন্য করা হয়, বা এগুলো করতে গেলে অনেক ঝামেলা, মানে বেশ বড় হয়ে যাবে। এর জন্য আমরা যেটা করতে পারি, এটার জন্য বেস্ট হচ্ছে অপশন টেস্ট। অপশন টেস্টটা খেয়াল করেন, এইগুলোতে ভাগ করলে কি করবে? রিমাইন্ডার রাখবে 10। তো আমরা সবার আগে এই 10 বিয়োগ করে দিব। আমি দেখবো যে 10 বিয়োগ করে দেখবো যে এগুলোতে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হচ্ছে কিনা। তাহলে এখান থেকে কি 99,360 আসবে। এটা কত? 99,350। এটা কত? 99,340। এবং এটা আমাদের 99,300 কত? 30 আসবে। এখন আমি খেয়াল করব যে এইগুলো দ্বারা
এই যে চারটা অপশন আমরা পাইলাম এগুলোকে ডিভিজিবল করা পসিবল কিনা। তো আমরা লাস্টের থেকে শুরু করি 36 থেকে। তো 36 যদি খেয়াল করেন এটা কো প্রাইমে ভাঙা যায় 4 ইন্টু কত 9। তার মানে এই যে চারটা নাম্বার আছে এই চারটা নাম্বার যদি 36 দ্বারা বিভাজ্য হতে হয় তাহলে তাদেরকে অবশ্যই ইন্ডিভিজুয়ালি রুলস হচ্ছে 4 এবং 9 দ্বারা বিভাজ্য হতে হবে, কথা হচ্ছে এটা। তা আপনি যদি খেয়াল করেন চার, চারের ডিভিজিবিলিটি রুল যদি আমরা খেয়াল করি এটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, কারণ লাস্টের ডিজিটটা কি হতে হয় 4 দ্বারা ডিভিজিবল হতে হয়। তাহলে এইটা এবং এইটা দুইটাই কিন্তু 4 দ্বারা ডিভিজিবিলিটি মেনটেন করে না। সো নাও উই হ্যাভ টু অপশন দিস এন্ড দ্যাট। এটাকে অবশ্যই কি করতে হবে 9 দ্বারা বিভাজ্য হতে হবে। সো 9 দ্বারা বিভাজনের সিম নিয়মটা কি, ডিজিট সাম, ডিজিট সামটাও অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হতে হবে। সো আমরা যদি খেয়াল করি দেখেন 9 9 18 আর 3 21 আর 6 কত 27। তো 27 কিন্তু 9 দ্বারা ডিভিজিবল, তার মানে এটা 9 দ্বারা ডিভিজিবল হচ্ছে। এটা যদি আসেন 9 9 18 আর 3 কত 21 আর 4 কত 25, হুইচ ইজ ডেফিনেটলি নট ডিভিজিবল বাই 9। তাহলে আলটিমেটলি অবশ্যই আমরা এটা কোন অপশনে কাজ করছিলাম এটা, তাহলে এটা অবশ্যই আমাদের এই সবাই দ্বারা কি হবে ডিভিজিবিলিটি রুল মেনটেন করবে। যদি এটাতে না হয়তো আমরা পরে গুলোতে যাইতাম আর কি, সমস্যা নেই। সামনে যখন এই ডিভিজিবিলিটি রুলের চ্যাপ্টার আসবে এগুলো ইনশাল্লাহ ইন ডিটেলস আমি শেখাবো, সমস্যা নেই। নেক্সট কোশ্চেন, 1/3 of Aman's mark in mathematics exceeds a half of his marks in English by 30. So if he got 240 marks in two subjects together, so how many marks did he get in English? সিম্পলি আপনার ইকুয়েশন ইকুয়েশন দিয়ে করা যায়, আবার অবশ্য অপশন টেস্ট দিয়েও করা সম্ভব। তো আমি ইকুয়েশনে প্রথমে দেখে দেখাই, খেয়াল করেন এখান থেকে। সাপোজ ধরেন ম্যাথমেটিক্সে আমার এম মার্ক পেয়েছে এবং এই যে এম মার্ক পাইলো এইটার থার্ড অংশ, এবং সাপোজ ইংলিশে মনে করেন ই মার্ক পেয়েছে এবং এটার হাফ অংশ, এই দুইটার ডিফারেন্স প্রশ্নে আমাদের বলা আছে 30। সো আলটিমেটলি সে ইংলিশে কত মার্ক পেয়েছে সেটা এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। সো আমরা যদি এখানে খেয়াল করি ইনশাল্লাহ সেটা হচ্ছে লসও করে দিতে পারি। লসও করে দিলে কত একবারে যদি লিখি 2m মাইনাস এখান থেকে 3 ইজিক্যাল টু কত 180। এটাকে আপনি এক এক নাম্বার ইকুয়েশন রাখেন। আর বলা আছে যে টোটাল দুইটা সাবজেক্ট মিলে এম প্লাস ই 240 মার্ক পেয়েছে। তাহলে ইকুয়েশন সলভ করলে হয়ে যায়। আপনি যদি এটাকে অপনয়ন প্রতিস্থাপন যাই করেন না কোনো সমস্যা নাই। আমরা একটা কাজ করতে পারি, এটাকে 2 দ্বিগুণ করে দিই। এটাকে 2 দ্বিগুণ করে দিই, তাহলে 2 দ্বিগুণ করলে কত 480। 2 দ্বিগুণ করে লাভটা কি খেয়াল করেন, এখানে যেহেতু 2m মাইনাস 3 এর সমান 180 ছিল, so আমি বলতেই পারি 2m ইজ ইকুয়াল টু 180 প্লাস কত 3 আর কি। তাহলে এখানে বসিয়ে দিই যে 180 প্লাস এখান থেকে 3e প্লাস এই 2 তো মানে 2m এর পরিবর্তে 100টা বসালাম, প্লাস এখান থেকে 2e থাকবে যেটা তো কত 480। So আমরা যদি সলভ করি এটা, আর 3 প্লাস 2 মানে কত 5ই থাকবে, আর 480 থেকে 180 দিলে কত 300। সো ই এর মান কত আসে 60 আসে। তাহলে এটা অবশ্যই এই প্রশ্নের উত্তর। এখন এখানে আসলে অপশন টেস্ট করা যায়, করা যায় না সেটা না, কিন্তু অপশন টেস্ট করতে গেলে এই যে লাস্টেরটা একটু ঝামেলা হবে। তারপর আমি লাস্টেরটা ধরে শুধু করে দিয়েছি, আপনারা অন্যগুলো ধরে একটু চেক করিয়ে না, আমি লাস্টেরটা ধরে অপশনটা দেখাচ্ছি। দেখেন লাস্টেরটা ধরে আমরা যদি অপশনটা দেখি যে এই যে 60 মার্ক এটা কার মার্ক ইংলিশে মার্ক। আমরা যদি এখানে ম্যাথ লিখি আর এখানে যদি ইংলিশ লিখি, তো আমি ধরে নিলাম ইংলিশে সে 60 পাইছে, তার মানে টোটাল মার্ক যদি 240 হয়, সো দ্যাটস মিন হি হ্যাজ অবটেইনড আলটিমেটলি কত 180 মার্ক ইন ম্যাথমেটিক্স। এখন দেখবো যে এই ম্যাথের ওয়ান থার্ড নিয়ে এবং ইংলিশের 1/2 নিয়ে যে মার্কটা আসে এটার ডিফারেন্সটা আসলে 30 কিনা। তাহলে দেখেন 180 1/3 নিলে 60 আসে, আর এটা 30 60 হাফ নিলে কত 30 আসে। সো দ্য ডিফারেন্স ইজ কত 30। তার মানে ডেফিনেটলি এটা এই প্রশ্নের উত্তর। তো এইভাবে নিয়ে প্রত্যেকটা অপশন করা যায়, আমি বাদ করলাম না, এগুলো আপনারা করে নিশ্চয়। নেক্সট কোশ্চেন, if x by 2x plus y plus z সমান y by x plus 2y plus z সমান z by x plus y plus 2z সমান a, then find the value of a if x plus y plus z not is equal to 0। তো এই ম্যাথ যদি ডিটেলস করতে যান ডেফিনেটলি বড় হবে, কিন্তু আমরা যদি ভ্যালু ইনপুট কনসেপ্টটা জানি তাহলে ডেফিনেটলি এই ম্যাথ আমার মনে হয় 10 12 সেকেন্ডে করা যায়। কেন খেয়াল করেন, এই এখান থেকে আপনি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর এমন ভাবে টাইম জি বলেন। টাইম শেষ হয়ে যাচ্ছে। আর একটা শিডিউল নেবেন নাকি? হ্যাঁ আরেকটা শিডিউল নিব, সমস্যা নেই ইনশাল্লাহ।